বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা কথা বলবো অর্থনীতি বিষয়ের চতুর্থ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, উৎপাদন ও সংগঠন নিয়ে। উৎপাদন ও সংগঠন বেশ ভালো একটি বড় অধ্যায়। এটাকে আমরা পার্ট পার্ট করে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার ভিতরে থাকবে উৎপাদন কাকে বলে, উৎপাদনের উপকরণ কাকে বলে, উৎপাদনের উপকরণ কি, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং শ্রম ঘন্টা নিয়ে। যদিও আজকের ক্লাসটা একটু অন্যরকম, তারপরেও যদি প্রাথমিক ধারণাগুলো তোমার না থাকে তাহলে পরবর্তীতে এই অধ্যায়ের যে মেন যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে ঝামেলায় পড়তে পারো। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো সুস্পষ্ট ধারণা দরকার এবং এখান থেকেও কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে। প্রথমে আসো, উৎপাদন কি। তো প্রথমে যদি আমরা উৎপাদন সম্পর্কে কথা বলতে যাই তাহলে উৎপাদন বলতে সাধারণত বোঝায় কোনো কিছু সৃষ্টি করা, কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে শুধু সৃষ্টি করাকেই বোঝায় না। অর্থনীতিতে উৎপাদন বলতে বোঝায় যে কোনো বস্তুকে সৃষ্টি করার পরে তাকে নতুনভাবে বা তার উপযোগ সৃষ্টি করা, সেটাই হচ্ছে উৎপাদন। আধুনিক অর্থনীতিবিদরা উৎপাদনের সংজ্ঞা দিয়েছেন বা উৎপাদনকে একটু অন্যভাবে মূল্যায়ন করেছেন। অর্থনীতিবিদদের মতে প্রাকৃতিক কোনো সম্পদকে একটু রূপান্তরিত করে আবার নতুন উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। এ সম্পর্কে একজন জনপ্রিয় অর্থনীতিবিদ ফ্রেসার তিনি বলেছেন, উৎপাদন বলতে উপযোগ সৃষ্টিকে বোঝায়। এক কথায় তিনি পূর্ণ ক্যাডেটটি কিন্তু দিয়েছেন উপযোগের উপর। তিনি বলতে চাচ্ছেন যে উৎপাদন করলেই হবে না, তার উপযোগও সৃষ্টি করতে হবে। ধরে নাও আমি তোমাদের এই ক্লাসটা কিসের জন্য নিচ্ছি? আমি এই ক্লাসটা নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। আমার ইচ্ছা কি তোমাদের বোঝানো, এবং তোমরা সময় নষ্ট করে এমবি খরচ করে ক্লাসটা দেখতেছো কেন? তোমরা বোঝার জন্য। এখন আমি ক্লাসটা নেওয়ার পরে আমি তোমাদেরকে বোঝাইতে পারলাম না, তোমরা দেখার পরে জিনিসটা বুঝতে পারলে না, তাহলে তোমার যে ক্লাসটা বোঝার যে প্রয়োজন, সেই প্রয়োজনটা কিন্তু তোমার পূরণ হচ্ছে না, মানে তোমার অভাব পূরণ হচ্ছে না। উপযোগ বলতে কি বোঝায়? উপযোগ বলতে বোঝায় যে অভাব মোচনের যে ক্ষমতা। তার মানে আমার ক্লাসটা দ্বারা তোমার যে বোঝার যে অভাব, সেটা কিন্তু তুমি পূরণ করতে পারতেছো না। তার মানে আমার ক্লাসটা তখন অর্থনীতিতে উৎপাদন হিসেবে গণ্য হবে না। ক্লাসটা জাস্ট একটা ক্লাসে একটা সৃষ্টি হিসেবেই গণ্য হবে, কিন্তু অর্থনীতির আলোকে এটি উৎপাদন হিসেবে গণ্য হবে না। তাহলে ক্লাসটা যখন তুমি বুঝতে পারবা, তোমার অভাবটা পূরণ হবে, বোঝার যে ইচ্ছা সেটি যখন পূরণ হবে, তখন সেটা অর্থনীতিতে উৎপাদন হিসেবে গণ্য হবে। এরপর আসো আরও একজন জনপ্রিয় অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল। উনি বলেছেন, বস্তু জগতে মানুষই কেবল বস্তুর পরিবর্তন সাধন করে বা পুনর্বিন্যস্ত করে তাকে আরো অধিকতর উপযোগী বা গ্রহণযোগ্য করে তুলতে পারে। এই যে অধিকতর গ্রহণযোগ্য বা উপযোগী করে তোলা, এটি হচ্ছে উৎপাদন। তার মানে উনি কি বোঝাতে চেয়েছেন? উনি বোঝাতে চেয়েছেন এরকম যে কোনো বস্তু থাকবে বা তৈরি করা, তার যদি একটু রূপ পরিবর্তন করে তাকে অন্য রূপে আরো গ্রহণযোগ্য করে তোলা হয়, তাহলে সেটা উৎপাদন। যেমন তোমরা সবাই হয়তো যশোরের আইডিয়া পিটা পার্কের নাম শুনে থাকবে। আইডিয়া পিটা পার্ক একটি শিক্ষা ও জনকল্যাণমূলক সংস্থা বা সমাজ কল্যাণমূলক সংস্থা। এই সংস্থার কিছু আইডিয়ানরা প্রথমে পরিকল্পনা করে হয়তো শখের বসে বা যে কোনো একটা চিন্তাধারা থেকে ওনারা পিঠা তৈরির বা পিঠা পার্ক তৈরির একটা চিন্তা ভাবনা করেন। আস্তে আস্তে ওনারা পিঠা পার্ক তৈরি করেন এবং সেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু পিঠা তৈরি করেন এবং বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। এরপর বর্তমান প্রেক্ষাপটে করোনার সময় আসার পরে আইডিয়ানরা তাদের চিন্তাভাবনার একটু উন্নতি করলেন। তারা দেখলেন যে শখের বসে বা বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের ধারক এবং ভাবন হিসেবে পিঠা অনেকটা আমাদের সঙ্গে যায়। তো তারপরে এই পিঠাকে যদি আরও একটু ডেভেলপ করা যায় এবং বর্তমান সময়ের উপযোগী, যেমন ইমিউনিটি সিস্টেমটাকে বৃদ্ধি করার জন্য, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার উপায় হিসেবে ওনারা চেষ্টা করলেন যে এখানে আরও কিছু উপকরণ যোগ করার ফলে সমসাময়িক সময় আমাদের যে সব থেকে বড় প্রয়োজন এখন ইমিউনিটি সিস্টেম, এই ইমিউনিটি সিস্টেমটাকে আরও একটু বৃদ্ধি করার জন্য এই ধরনের উপাদান নিয়ে, স্বাস্থ্যসম্মত উপাদান নিয়ে, স্বাস্থ্যবিধি মেনে চলেন। তারা পিঠাটাকে ইমিউনিটি সিস্টেম গ্রো করার একটি উপকরণ হিসেবে ব্যবহার করেছেন। তাহলে একসময় পিঠা তার তৈরি করতেন যে জাস্ট শখের বসে অথবা বাঙালির একটি সংস্কৃতির একটি অংশ বা পুষ্টিকর এই কারণে, কিন্তু এখন পিঠাটা কিন্তু ব্যবহার করা হচ্ছে আরো একটু দীর্ঘ পরিসরে, আরো একটু উপযোগ হিসাবে।
যে অধিকতর গ্রহণযোগ্য, তার মানে কি পিঠা খাইলে ইমিউনিটি সিস্টেমটা আরও বৃদ্ধি পাবে। এখন কিন্তু এটা সমস্ত বাংলাদেশে এটি সরবরাহ করা হচ্ছে, তারা ডেলিভারি করছেন। তাহলে এই যে দেখো যে আগের পিঠাটা কিন্তু একটা অবস্থানে ছিল, তার রূপ পরিবর্তন করে তাকে আবার নতুন উপকরণ দিয়ে তার এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যেটা মানুষের কাছে এখন অধিকতর উপযোগী। তাহলে অধ্যাপক মার্শাল এই ধরনের যে অবস্থাগুলো আছে সেই অবস্থার কথাই তুলে ধরেছেন। এক কথায় আমরা বলতে পারি যে কোনো কিছু সৃষ্টি করে তার উপযোগ সৃষ্টি করাই হচ্ছে উৎপাদন। ক্লিয়ার? এরপর যেহেতু আমরা প্রথম থেকেই দেখছি যে আধুনিক অর্থনীতিবিদ বা অর্থনীতির যে সংজ্ঞাতে, উৎপাদনের যে সংজ্ঞাতে সব জায়গায় কিন্তু উপযোগের পরে একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। উপযোগটা সৃষ্টির উপায় কী? অর্থনীতিতে উপযোগ সৃষ্টির উপায় হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে রূপগত উপযোগ, 2 নম্বর হচ্ছে স্থানগত উপযোগ, 3 নম্বর হচ্ছে সময়গত উপযোগ, 4 নম্বর হচ্ছে সেবাগত উপযোগ এবং 5 নম্বর হচ্ছে মালিকানাগত উপযোগ। এখন আসলে একটু সংক্ষিপ্তভাবে আমরা এই 5টি উপযোগ সৃষ্টির উপায় সম্পর্কে একটু জানার চেষ্টা করি। প্রথমে হচ্ছে রূপগত উপযোগ। রূপগত উপযোগ হচ্ছে যে কোনো জিনিস বা বস্তুর রূপ পরিবর্তন করে এক রূপ থেকে আরেক রূপ ধারণ করায় যে উপযোগ সৃষ্টি করা, সেটা হচ্ছে রূপগত উপযোগ। যেমন একটি কাঠ, যখন কাঠ থাকে তখন এক ধরনের অভাব পূরণ করে, এক ধরনের উপযোগ বহন করে। যখন কাঠটাকে আমরা কাঠমিস্ত্রি দ্বারা চেয়ার, বেঞ্চ অথবা টেবিল অথবা ফার্নিচার তৈরি করি, তখন কিন্তু আরেক ধরনের উপযোগ এটা বহন করে। তাহলে কাঠকে রূপ পরিবর্তন করে কাঠমিস্ত্রি দ্বারা সেটাকে যদি ফার্নিচারের রূপ দেওয়া হয়, তাহলে তোমার আরেক ধরনের উপযোগ বহন করছে। এটি হচ্ছে রূপগত উপযোগ। তাহলে এক কথায় রূপ পরিবর্তন করে যে উপযোগ সৃষ্টি করা হয়, নতুন উপযোগ সৃষ্টি হয়, সেটি হচ্ছে রূপগত উপযোগ। এবার আসো স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা খুবই সহজ একটি ধারণা। স্থান পরিবর্তনের মাধ্যম দিয়ে, মানে স্থান পরিবর্তনের মাধ্যম দিয়ে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয়, সেটি হচ্ছে স্থানগত উপযোগ। তোমরা জানো যে ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। যদি গাছে থাকে তাহলে এক ধরনের উপযোগ, এক ধরনের সৌন্দর্যের যে আমাদের চাহিদা সেটি পূরণ করে। কিন্তু এই ফুলটাকে যদি বাগান থেকে এনে কোনো প্রিয়জনকে দেওয়া হয়, উপহার দেওয়া হয়, কারণ সব থেকে কম মূল্যে প্রিয়জনকে খুশি করার একটি মাধ্যম হচ্ছে ফুল। তো এই ফুলটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আরেক ধরনের অভাব, আরেক ধরনের উপযোগ এখানে বহন করে। তো আমরা আসলে এদিকে না যাই, সাহিত্যের দিকে না গিয়ে অর্থনীতির দিকে ফিরে আসি। এরপর আসো, তাহলে এখান থেকে কি হচ্ছে যে ফুলের যে স্থান পরিবর্তনের ফলে নতুন করে আবার ফুলের আরেক ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে। এটি হচ্ছে স্থানগত উপযোগ। এবার আসে সময়গত উপযোগ। সময়গত উপযোগ একটি অনেকটা সহজ ধারণা। এক বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবা যে এখন হয়তো ধানের সিজন না, ধানের সিজন যখন থাকবে বা সময় যখন থাকবে তখন ধানের দাম অনেকটা কম থাকে। আবার ধানের সিজন যখন থাকে না তখন ধানের দাম তুলনামূলকভাবে একটু বেশি থাকে। অনেকেই আছেন যারা ধানের সিজনের সময় ধানটা কিনে রাখেন এবং পরবর্তীতে সেটা বেশি মূল্যে বিক্রি করেন। এই যে সময়ের ব্যবধানে তার নতুন করে একটা উপযোগ সৃষ্টি করছেন, সেখানে তার ব্যবসা পরিচালনা করছেন, তার আরেক ধরনের অভাব পূরণ হচ্ছে। এই যে ধরনের সময় পরিবর্তনের সাথে সাথে যে উপযোগ সৃষ্টি হচ্ছে, এটি হচ্ছে সময়গত উপযোগ। বাকি থাকলো মালিকানাগত উপযোগ। মালিকানাগত উপযোগ কি? মালিকানাগত উপযোগ হচ্ছে যে মালিকানা বা স্বত্বাধিকার পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি করা হয়। যেমন একজন মালিকের হয়তো 2টা বাড়ি রয়েছে, ধরে নাও একই সাথে তার 2টা বাড়িতে বসবাস করা সম্ভব হচ্ছে না। একটি বাড়ি হয়তো অকার্যকর অবস্থায় পড়ে আছে, তো মালিক চাইলেন যে এই বাড়িটা বিক্রি করে দিতে, তো উনি বিক্রি করে দিলেন এবং নতুন একজন মালিক এই বাড়িটি ক্রয় করলেন। যে নতুন মালিকটি ক্রয় করলেন উনি কিন্তু ওই বাড়িতে বসবাস করছেন। তাহলে এখানে একই সাথে 2টা নতুন উপযোগ সৃষ্টি হচ্ছে। একটা হচ্ছে অকার্যকর বা অব্যবহৃত একটি বাড়ি ফেলে না রেখে উনি বিক্রি করে আগেকার মালিক উনি ওই টাকাটা অন্য কোনো খাতে হয়তো ব্যয় করতে পেরেছেন বা কোনো পারপসে ব্যয় করতে পেরেছেন। আবার 2 নম্বর উপযোগটা সৃষ্টি হয়েছে, যার বসবাস করার দরকার উনি বাড়িটি ক্রয় করে বাড়িতে বসবাস করছেন। তাহলে এই উপযোগটা কেন সৃষ্টি হয়েছে? ওই উপযোগটা সৃষ্টি হয়েছে শুধুমাত্র মালিকানা পরিবর্তনের কারণে। এটি হচ্ছে মালিকানাগত উপযোগ। এরপরে আমরা কথা বলবো উৎপাদনের উপকরণ নিয়ে। আমরা একটু আগেই পিঠা সম্পর্কে কথা বলছিলাম। তো চিন্তা করো যে একটা পিঠা তৈরি করতে গেলে আটা লাগে, চাউলের গুঁড়া লাগে, চিনি লাগে, এখন ডুমুর লাগছে, কালো জিরা লাগছে, আর অন্যান্য উপকরণগুলো লাগছে।
অনেক দ্রব্যগুলো লাগছে। তো এগুলো কে অ্যারেঞ্জ করবে, কতটুকু লবণ দিতে হবে, কে বিক্রয় করবে, কে ক্যাচগুলো বুঝে নেবে, এই যে সমস্ত যে একটা প্রক্রিয়া আনতে হচ্ছে। এখন আমরা সাধারণত উপকরণ বলতে শুধুমাত্র বুঝি যে একটা জিনিস তৈরি করতে যে যা যা লাগে সেটা, কিন্তু আসলে অর্থনীতিতে উপকরণ বলতে একটু ভিন্ন ধারণাকে বোঝানো হয়েছে। কিন্তু সংজ্ঞাটা হচ্ছে এরকম, কোনো জিনিস তৈরি করতে বা কোনো বস্তু তৈরি করতে যে সকল দ্রব্য বা সেবা লাগে তার সমষ্টিই হচ্ছে উপকরণ। তো সাধারণত যদি আমরা উপকরণ বলতে যাই সাধারণ সংজ্ঞা অনুসারে, তাহলে দেখো পিঠা তৈরির উপকরণ হচ্ছে চাউলের গুঁড়া, চিনি, তারপরে হচ্ছে ডুমুর, কালো জিরা, এই ধরনের উপকরণ বলতে বলতে তো অনেকগুলো উপকরণ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আটা, ময়দা, সুজি এগুলো হচ্ছে সব উপকরণে পৌঁছে যাচ্ছে। তো উপকরণগুলোকে এইভাবে না দেখে অর্থনীতির আলোকে একটি সুন্দর সংজ্ঞার আলোকে এনে উপকরণকে একটি সুন্দরভাবে বিন্যাস করা হয়েছে। যেমন অর্থনীতির সংজ্ঞার উপকরণের সংজ্ঞাটা দেওয়া হয়েছে এমনভাবে যে অর্থনীতিতে উপকরণের সংজ্ঞাটা এমনভাবে দেওয়া হয়েছে যে উৎপাদন হলো কোনো বস্তু তৈরি করার জন্য যে দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় তার সমষ্টি হচ্ছে উপকরণ। এই উপকরণকে অর্থনীতির আলোকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ভূমি, যেটা নম্বর হচ্ছে শ্রম, তারপর হচ্ছে মূলধন এবং সংগঠন। এখন এই যে উৎপাদনের উপকরণ, এটি কিন্তু একটা বড় ধারণা এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসে। অনেক সময় জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসে, বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে সংক্ষিপ্তভাবে এ সম্পর্কে একটু ধারণা নেব, পরবর্তী কোনো ক্লাসে এ সম্পর্কে একটু বিস্তারিত ধারণা নেওয়ার চেষ্টা করব। তো আমি আগে বলেছিলাম যে উৎপাদনের উপকরণগুলোকে ওইভাবে না বলে আমরা কেন এইভাবে বলছি, উৎপাদনের উপকরণকে কেন এইভাবে ভাগ করা হয়েছে একটু চিন্তা করে দেখো। যেহেতু আগে দরকার ছিল পিঠা তৈরির জন্য, কি দরকার ছিল পিঠা তৈরি করার জন্য ছিল চাউলের গুঁড়া, পিঠা তৈরির জন্য দরকার ছিল চিনি, দরকার ছিল ডুমুর, দরকার ছিল কালো জিরা, আরও এরকম ধরনের কিছু উপকরণ। এখন এই যে প্রকৃতি প্রদত্ত যে উপকরণগুলো আছে, আমরা যেগুলো প্রকৃতি থেকে পাই, সেই উপকরণগুলোকে একসাথে ভূমি হিসাবে গণ্য করা হয়। তাহলে উৎপাদনের যে উপকরণগুলো আমরা প্রকৃতি থেকে গ্রহণ করি বা প্রকৃতি থেকে পাই, সেটি হচ্ছে উৎপাদনের উপকরণ হচ্ছে ভূমি। এক কথায় ভূমিকে প্রকৃতির দান বলা হয়। এর ব্যাখ্যাটা আমরা পরবর্তী কোনো ক্লাসে দেওয়ার চেষ্টা করব। এবার আসো শ্রম কি। এখন এই দ্রব্যগুলো কি হলেই কি তোমার পিঠা তৈরি করা হয়ে যাচ্ছে? আসলে কিন্তু যাচ্ছে না। কে এগুলো অ্যারেঞ্জ করবে, কে এগুলো তোমার হচ্ছে একসাথে মিশাবে, কে রুটিটা ভাজবে, কে এটাকে সেঁকবে, এই ধরনের কিছু কাজ কিন্তু করতে হলে কিছু কায়িক শ্রম বা দৈহিক শ্রম এখানে দিতে হয়। এখন উৎপাদনের ক্ষেত্রে যে কোনো ধরনের কায়িক শ্রম, বুদ্ধিদীপ্ত শ্রম বা কারিগরি জ্ঞান, এগুলোই হচ্ছে তোমার হচ্ছে শ্রম। এরপর আসো মূলধন। এখন ওই একই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে কোনো কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয়। তো এইগুলো কিনতে কিন্তু টাকার প্রয়োজন হয়েছে, যে অর্থটা ব্যয় করতে হয়েছে এই পিঠা তৈরির জন্য সেটি হচ্ছে মূলধন। এখন মূলধনের সংখ্যাটা কেমন দিতে হবে? মূলধনের সংখ্যা হচ্ছে যে বস্তু বা দ্রব্য আমরা সরাসরি ভোগ না করে উৎপাদন কাজে ব্যয় করি, সেটি হচ্ছে মূলধন। এরপর আসো লাস্ট অন সংগঠন। দেখো পিঠা তৈরি থেকে শুরু করে আটা, তারপরে চাউলের গুঁড়া, চিনি, এগুলো কেনা থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, ক্যাশ বুঝে নেওয়া পর্যন্ত একজন বা কতিপয় লোক সরাসরির সাথে যুক্ত আছে, যারা কে কতটুকু চাউলের গুঁড়া কিনবে, কোথা থেকে কিনবে, কিভাবে কিনবে, তার সাথে কতটুকু চিনি মেশাতে হবে, কতটুকু লবণ দিতে হবে, কিভাবে বাজারজাত করা হবে, কোথায় কিভাবে ডেলিভারি দেওয়া হবে, ক্যাশটা কিভাবে বুঝে নেওয়া হবে, এই সমস্ত দিকগুলো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে। এটি হচ্ছে সংগঠন। তার মানে উৎপাদন থেকে শুরু করে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটাকে যিনি অ্যারেঞ্জ করেন, যে বা যারা, সেটি হচ্ছে সংগঠন। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে এই ক্লাসটা সম্পর্কে, এই বিষয়গুলোর সম্পর্কে একটু বিস্তারিত ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব, যেটা পরবর্তীতে আমাদের খুব সহায়ক হবে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের মধ্যে যে সম্পর্ক আছে সেটা বোঝার জন্য। তো এটার ধারণা নেওয়ার জন্য আমরা একটা উদাহরণের সাহায্য নিতে পারি। আমরা মনে করি যে কোনো কারখানায় প্রথম বছরে 90 জন শ্রমিক কাজ করে উৎপাদন করে 900 কুইন্টাল।
এবং পরবর্তী বছর উৎপাদনটা বৃদ্ধি করার জন্য ওই কারখানায় 95 জন শ্রমিককে নিয়োগ করে উৎপাদন করা হয় 950 কুইন্টাল। তাহলে 2 বছরে মোট শ্রমিক নিয়োগ করা হচ্ছে এখানে 185 জন, আর উৎপাদন হচ্ছে 1850 কুইন্টাল। এটা হচ্ছে জাস্ট একটা প্যাটার্ন বা একটা ছক, আমরা যেখান থেকে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনটা বের করতে পারবো। তোমরা চাইলে যে এর থেকে আরো 2-3 বছর, 4 বছর এভাবে তোমরা করতে পারো। আমরা সহজভাবে উপস্থাপন করার জন্য 2 বছরের একটা তালিকা নিয়েছি। তো এখন আসলে এখান থেকে মোট উৎপাদন কি? মোট উৎপাদন এখানে দেখো মোট শ্রমিক হচ্ছে 185 জন, মোট উৎপাদন হচ্ছে 1850 কুইন্টাল। তাহলে একটি নির্দিষ্ট সময়ে সমস্ত উপকরণ ব্যবহার করে যে পরিমাণে উৎপাদন করা হয় তার সমষ্টি হচ্ছে মোট উৎপাদন। তাহলে এখানে মোট উৎপাদন হচ্ছে সমষ্টি কত? 1850। তাহলে 1850 কুইন্টাল হচ্ছে মোট উৎপাদন। মানে বিষয়টা বুঝতে পেরেছো যে একটি নির্দিষ্ট সময়ে সমস্ত উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন করা হবে সেই পরিমাণটাই হচ্ছে মোট উৎপাদন। এরপরে আসো গড় উৎপাদন। গড় উৎপাদন, গড় উৎপাদনকে বলা হয় এভারেজ প্রোডাকশন, যাকে প্রকাশ করা হয় এপি দ্বারা। তো যেখানেই গড় শব্দটা ব্যবহার করা হয়, শুধু অর্থনীতি না, গণিতে বা অন্য যেখানেই গড় শব্দটা ব্যবহার করা হয় শ্রমিক। তো অর্থনীতির ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে গড় উৎপাদন সমান সমান মোট উৎপাদন বাই মোট শ্রমিক বা উপকরণ। যেহেতু এইখানে আমরা উপকরণ হিসেবে শ্রমিক ব্যবহার করেছি, তাহলে এখানে মোট শ্রমিক। তাহলে এখন দেখো মোট উৎপাদন কত? মোট উৎপাদন হচ্ছে 1850 কুইন্টাল, মোট শ্রমিক হচ্ছে 185 জন। তাহলে যদি আমরা 1850কে 185 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 10 কুইন্টাল। তাহলে প্রতি শ্রমিক প্রতি উৎপাদন হচ্ছে 10 কুইন্টাল। এই শ্রমিক প্রতি উৎপাদনটাই হচ্ছে গড় উৎপাদন। এখন সংজ্ঞাটা আমরা কেমন দিব? সংজ্ঞাটা দিব যে কোনো নির্দিষ্ট সময়ে মোট উৎপাদনকে মোট শ্রমিক দিয়ে ভাগ করলে যে পরিমাণটা পাওয়া যায় সেটি হচ্ছে গড় উৎপাদন। এরপর আসো প্রান্তিক উৎপাদন। প্রান্তিক শব্দটি অর্থনীতিতে যত জায়গায় ব্যবহার করা হয়েছে সেটি তোমরা মনে রাখবে যে প্রান্তিক বলতে অতিরিক্ত যে এককটা যোগ করা হয়। তো এখানে দুইটা ধারণা, আমরা প্রান্তিক উৎপাদনও বের করতে পারি, প্রান্তিক শ্রমিকও বের করতে পারি। তাহলে প্রান্তিক শ্রমিক আমরা কিভাবে বের করবো আগে সেটা দেখে নাও। তো এখানে প্রথমে নিয়োগ করা হয়েছিল 90 জন, পরবর্তীতে নিয়োগ করা হয়েছে 95 জন। তো প্রথমে নিয়োগ করা হয়েছিল 90 জন, পরবর্তীতে নিয়োগ করা হয়েছে 95 জন। তাহলে অতিরিক্ত কতজন নিয়োগ করা হয়েছে? আমরা অতিরিক্তটা যদি বিয়োগ করি 95 থেকে 90, তাহলে আমরা অতিরিক্ত শ্রমিকটা পেয়ে যাবো। অতিরিক্ত একক শ্রমিক হচ্ছে 5 জন। এটা হচ্ছে প্রান্তিক শ্রমিক, কিন্তু আমাদের বের করতে হবে প্রান্তিক উৎপাদন। ঠিক একইভাবে শেষের উৎপাদন কত হয়েছিল? শেষের উৎপাদন হয়েছিল 950 এবং তার আগের বছরের উৎপাদন হয়েছিল 900 কুইন্টাল। তাহলে যদি আমরা 950 থেকে 900 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 50 কুইন্টাল। এই যে 50 কুইন্টাল এটি হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে এটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আমরা সংজ্ঞাটা কেমন দেব? সংজ্ঞাটা দেবো এভাবে যে কোনো কিছু উৎপাদন করতে যে অতিরিক্ত যে একক উপকরণ যোগ করার ফলে অতিরিক্ত যে উৎপাদনটা পাওয়া যায় সেটি হচ্ছে প্রান্তিক উৎপাদন। এক কথায় অতিরিক্ত একক যোগ করার ফলে, উপকরণ যোগ করার ফলে অতিরিক্ত যে একক উৎপাদনটা হয় ওই অতিরিক্ত একক উৎপাদনই হচ্ছে প্রান্তিক উৎপাদন। এই গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের ধারণাটা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে তুমি পরবর্তীতে এগুলোর যে সম্পর্ক আছে সেগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই জন্য এই ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আসো শ্রম ঘন্টা। শ্রম ঘন্টা খুব সহজ একটি জিনিস। একজন শ্রমিক প্রতি ঘন্টায় যে কাজ করে সেটি হচ্ছে শ্রম ঘন্টা। তার মানে একজন শ্রমিক যদি 1 ঘন্টায় 5টি দ্রব্য উৎপাদন করতে পারেন তাহলে ওই শ্রম ঘন্টা বলতে ওই ঘন্টাকে বোঝায় যে ওই ঘন্টায় তিনি কত কাজ করতে পেরেছেন। তার মানে একজন শ্রমিক প্রতি ঘন্টায় যে পরিমাণ কাজ করে ওই ঘন্টাকে বলা হয় শ্রম ঘন্টা। তো আজকে আমরা প্রাথমিকভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে উৎপাদনের উপকরণ এবং মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন সম্পর্কে আরও বিস্তারিত এবং গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে যে সম্পর্ক রেখা আছে সেটা রেখার মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই আমার জন্য দোয়া করো যাতে আমি ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম।